আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। উত্তাল ক্রিকেট পাড়া বাংলাদেশের ক্রিকেট এখন বেশ কঠিন সময় পার করছে। বিপিএল দরজায় কড়া নাড়ছে, কিন্তু বিপিএল এর গেল আসর নিয়ে বা গত আসর নিয়ে এখনো পরিস্থিতি ব্যাপক পর্যায়ে রূপ নিয়েছে। কারণ একটাই, ফিক্সিং। যদিও গত বিপিএল এর সময়েই আসলে ফিক্সিং নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু সেই সময়ে বিশেষ করে আসলে অত গুরুত্ব দেওয়া হয়নি কিংবা সেটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু বর্তমান সময়ে যখন সেই তদন্ত কমিটিরই রিপোর্ট সামনে আসছে, বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে বিষয়গুলো উঠে আসছে, তখন আবার সেই ব্যাপারটি কড়া নাড়ছে। সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা, যে মিরপুর স্টেডিয়ামের আশেপাশের বিল্ডিংগুলোর ছাদ ভাড়া নেওয়া হচ্ছে লাখ টাকা বাজেটে মাসের, মানে যেখানে বিসিবিরও আদতে কোনো কিছু করার থাকছে না, কারণ সেটা স্টেডিয়ামের ভেতরে থেকে হচ্ছে না, বাইরে থেকে এই জিনিসগুলো হচ্ছে। ম্যাচ পাতানোর জন্য আসলে 400 কোটি টাকার মতো অফার করা হচ্ছে। চিন্তা করা যায়, বিপিএল এর একটা ম্যাচ ফিক্সিং করার জন্য 400 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে ম্যাচ প্রতি। সেখানে আসলে বিপিএল এর ভবিষ্যৎ কি কিংবা পরবর্তী বিপিএল কি হবে সেটা নিয়েও বেশ দুশ্চিন্তার জন্ম নিয়েছে। বিপিএল এ যে এই প্রথম ফিক্সিং ইস্যুটা উঠে এসেছে সেটা নয়, এর আগেও বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বিপিএল নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের প্রথম সুপারস্টার যদি বলা হয় মোহাম্মদ আশরাফুল, তিনি নিষিদ্ধ হয়েছিলেন। ঢাকা গ্ল্যাডিয়েটার্সের মালিকরা আজীবন হয়তো নিষিদ্ধ হয়েছিলেন। বর্তমান সময় আসলে কি ঘটছে বা গেল বিপিএল এ আসলে কি ঘটেছিল, দেখা গেছে যে বেশ কয়েকটা ম্যাচ নিয়েই সন্দেহের জাল বুনেছে, সেটা নিয়ে তদন্ত হচ্ছে। এমনকি স্পেসিফিক্যালি একটা ম্যাচের কথা বললে, ঢাকা এবং তুরবা রাজশাহীর মধ্যকার একটা ম্যাচে রাজশাহীর একজন ক্রিকেটার আসলে তারই দলের দুইজন সিনিয়র ক্রিকেটারের বিপক্ষে পিসিবির কাছে কিংবা অ্যান্টি কারাপশন ইউনিটের কাছে অভিযোগ করেছিলেন। ম্যাচ শেষে 1টা থেকে মিটিং শুরু হয়েছিল, সেই ম্যাচের পরক্ষণেই 1টা থেকে রাতে 12টায় ফোন করে জানানো হয়, 1টা থেকে মিটিং শুরু হয়, বেশ আলোচনা হয়েছে। এমনকি প্রাথমিক পর্যায়ে সেই ক্রিকেটার যে অভিযোগগুলো করেছিলেন সেগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছিল, যদিও এটা এখনো বিশ্লেষণ করার জন্য বা কিংবা বাকি ম্যাচগুলো এই ক্রিকেটাররা ইনভলভ ছিলেন কিনা, এটা কি প্রত্যাশিত কিনা কিংবা অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে, বেশ তদন্ত করার জিনিস আছে। কিন্তু যেই ক্রিকেটার আসলে অভিযোগটা করেছিলেন সেটা ছিল যে ফিল্ডিং সেট আপে অসঙ্গতি কিংবা রান চেজ করার সময় যে যে ব্যাপারগুলো উঠেছে আর কি, সো সেটা ছিল অদ্ভুত ওয়াইড কিংবা নোবল, সন্দেহজনক ফরমেশন, স্লো ব্যাটিং, এই জিনিসগুলা প্রাথমিক পর্যায়ে সেগুলোর আসলে সত্যতা উঠে এসেছিল। এরপরেও আসলে মোটামুটি দেখা গেছে যে প্রায় 10 জন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এখন প্রমাণের পালা আসলে ক্রিকেটাররা কারা। এর মধ্যে কিন্তু ন্যাশনাল টিমে খেলা ক্রিকেটারও আছেন, ন্যাশনাল টিমের বাইরে থাকা ক্রিকেটার আছেন, লিগ পর্যায়ে খেলা সিনিয়র ক্রিকেটারও আছেন, যদিও কারো নাম এখনো ডিসক্লোজ করা হয় নাই, কিন্তু অনেকেই আসলে বুঝতে পারছেন কাদেরকে নিয়েই এই আলোচনাগুলো হচ্ছে। এখন কথা হচ্ছে, যদি এই ঘটনাগুলো সত্যি হয় তাহলে পিসিবির নেক্সট পদক্ষেপটা কি হবে বা কেমন হওয়া উচিত। দেখেন, মোহাম্মদ আশরাফুলকে যখন শাস্তি দেওয়া হয়েছিল তখন বাংলাদেশের ক্রিকেটে একটা, বলতে গেলে একটা মাইল ফলকের মতো ইয়ে করা হয়েছিল, যে এত মানে বড় একটা ডিসিশন নেওয়া হয়েছিল। এরপরে যতটুকু বলা যায় যে 3-4 বছর 5 বছর কেউ ম্যাচ পাতানোর চিন্তাও মাথায় আনতে পারতো না। এখন যদি এই ঘটনাগুলো সত্যি হয়ে থাকে, কোনো ক্রিকেটার যদি
এজেন্ট হিসাবে কাজ করেন কিংবা নিজে ম্যাচ ফিক্সিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকেন, তার শাস্তিটাও ওই রকমই হওয়া উচিত যেরকমটা মোহাম্মদ আশরাফুলের হয়েছিল এবং পুরো দেশের ক্রিকেট থমকে গিয়েছিল। এই জিনিসটা চিন্তাও করতে পারতেছিল না। সুতরাং যারাই এখন এই জিনিসগুলোর সাথে ইনভলভ আছেন, তাদের যদি অভিযোগের সত্যতা আসে, এমনই একটা সিদ্ধান্ত বিসিবির নেওয়া উচিত যাতে আগামী প্রজন্মের কেউ কিংবা পরবর্তী বছরগুলোতে বিপিএলে কিংবা ন্যাশনাল টিমে ফিক্সিং করার আগে অন্তত 100 বার এই জিনিসটা নিয়ে চিন্তা করেন।